ধরো এই হচ্ছে একটা চতুর্ভুজ, ঠিক আছে? এই হচ্ছে একটা চতুর্ভুজ। এখন আমি তোমাকে কি বললাম? আমি তোমাকে বললাম যে এই চতুর্ভুজে হচ্ছে 4টা শীর্ষবিন্দু আছে, ঠিক আছে? এই যে 4টা শীর্ষবিন্দু আছে, এই 4টা শীর্ষবিন্দুতে আমরা একটা নাম দিলাম। এটার নাম দিলাম হচ্ছে আমরা এ, এটার নাম দিলাম আমরা বি, এইটার নাম দিলাম সি, এবং এই জিনিসটার নাম দিলাম আমরা হচ্ছে ডি, ঠিক আছে? 4টা চতুর্ভুজে 4টা বিন্দুর নাম দিলাম। এখন আমি যদি তোমাকে বলি যে এই 4টা চতুর্ভুজের 4টা বিন্দুর নাম আমরা দিচ্ছি, 4টা শীর্ষবিন্দুর নাম আমরা দিচ্ছি, এবং এর মধ্যে 3টা বিন্দুতে আমরা মান স্থাপন করছি। ধরো এটা হচ্ছে 5 কুলম্ব, এটা হচ্ছে 6 কুলম্ব চার্জ স্থাপন করছি অ্যাকচুয়ালি, এবং এটা হচ্ছে 7 কুলম্ব। 3টা বিন্দুতে আমরা কি করছি? 3টা বিন্দুতে আমরা 3টা চার্জ স্থাপন করছি। এখন 3টা বিন্দুতে যদি আমরা চার্জ স্থাপন করি, তাহলে আমার কোয়েশ্চেন হচ্ছে এই ডি বিন্দুতে, কোয়েশ্চেনটা আমি এখানে না লিখে একটু এই সাইডে লিখি। কোয়েশ্চেন হচ্ছে এই ডি বিন্দুতে প্রাবল্যের মান কত? ডি বিন্দুতে প্রাবল্য কত, এটা হচ্ছে কোয়েশ্চেন, ঠিক আছে? তো আমরা আজকের এই ক্লাসটার মধ্যে আমরা হচ্ছে এই কনসেপ্টটা ক্লিয়ার করে নিব, ঠিক আছে? তবে এই কনসেপ্ট ক্লিয়ার করে নেওয়ার আগে আমি 2-3টা জিনিস একটু বলে আসতে চাই। যেমন আমরা ধরে নিচ্ছি তুমি এটা জানো যে E = 1/4 epsilon naught into Q/r², এটা তুমি জানো, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি একটু জিনিস যদি বলে রাখি, আমরা যখন একটা তড়িৎ প্রাবল্য ব্যাখ্যা করি, তখন এই তড়িৎ প্রাবল্য ব্যাখ্যার সময় আমরা কিন্তু বলে দিই যে এটা যদি একটা তড়িৎ ক্ষেত্র হয়, তো এই তড়িৎ ক্ষেত্র তৈরি করছে যে তাকে আমরা বলি হচ্ছে ফিল্ড ক্রিয়েটর, ঠিক আছে? তড়িৎ ক্ষেত্র তৈরিকারী চার্জ। অন্যদিকে এখানে যে চার্জটার উপর আমরা হচ্ছে প্রাবল্য নির্ণয় করি, ধরো এখানে একটা জায়গার উপর একটা চার্জের উপর আমরা প্রাবল্য নির্ণয় করি, তাকে আমরা বলি হচ্ছে টেস্ট চার্জ। কি বলি? টেস্ট চার্জ। তাহলে এই ফিল্ড ক্রিয়েটর দ্বারা এই টেস্ট চার্জের উপর কি পরিমাণ প্রাবল্য প্রয়োগ হয়েছে সেটা আমাদের কোয়েশ্চেনটা থাকে, বা আমরা এখান থেকে এটার সাহায্যে হচ্ছে প্রাবল্যের মান নির্ণয় করতে পারি, ঠিক আছে? এই সূত্রটায় একটা বিষয় আমার বলে দেওয়া উচিত যে এখানে যে কিউটা দেয়া আছে সেটা আসলে কোন চার্জের মান। এখানে যে কিউটা দেয়া আছে সেটা হচ্ছে আসলে ফিল্ড চার্জের মান, ঠিক আছে? সেটা কোন চার্জের মান? ফিল্ড চার্জের মান, ফিল্ড চার্জের মান, ঠিক আছে? তুমি যদি প্রাবল্যের বেসিক জানো, তাহলে প্রাবল্যের বেসিক থেকে তোমার এটুকু জেনে ফেলা উচিত, সেটা হচ্ছে আমরা যখন হচ্ছে প্রাবল্য হিসাব করি, তখন আমরা এই যে টেস্ট চার্জটা আছে, এই টেস্ট চার্জটাকে আমরা কত ধরে নিই? 1 কুলম্ব ধরে নিই। 1 কুলম্ব ধরে নিই। টেস্ট চার্জকে আমরা কত ধরে নিই? 1 কুলম্ব ধরে নিই, ঠিক আছে? তুমি এটুকু মাথায় রাখবা, তাহলে তোমার কাজ হয়ে যাবে। দেখো এখানে আমাকে কি বলছে? ডি বিন্দুতে প্রাবল্য কত? তাহলে আমরা ধরে নিব এই ডি বিন্দুতে আমরা কত চার্জ বসাইছি? এই ডি বিন্দুতে আমরা চার্জ স্থাপন করছি হচ্ছে 1 কুলম্ব। কত কুলম্ব চার্জ স্থাপন করছি? 1 কুলম্ব চার্জ স্থাপন করছি। এখন তুমি চিন্তা করে দেখো তো, এই 1 কুলম্ব চার্জের উপর এখানে থাকা এই 1 কুলম্ব চার্জের উপর এই 5 কুলম্ব চার্জ কি একটা প্রভাব রাখবে না? একটা ধাক্কা দিবে কিনা? অবশ্যই দিবে, ঠিক আছে? একটা প্রাবল্য প্রয়োগ করবে। এই 6 কুলম্ব চার্জ একটা প্রাবল্য প্রয়োগ করবে কিনা? অবশ্যই করবে। এই 7 কুলম্ব চার্জ এই 1 কুলম্ব চার্জের উপর প্রাবল্য প্রয়োগ করবে কি না? অবশ্যই করবে। তার মানে হচ্ছে গিয়া এখানে যখন আমরা ডি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে গেছি, তখন এই ডি বিন্দুর 1 কুলম্বটা হচ্ছে অনেক টেস্ট চার্জের মতো কাজ করতেছে, আর এই এ বিন্দুর 5 কুলম্ব বা বি বিন্দুর 6 কুলম্ব বা সি বিন্দুর 7 কুলম্ব এটা অনেকটা ফিল্ড ক্রিয়েটরের মতো কাজ করতেছে। তাহলে এই ফিল্ড ক্রিয়েটরের জন্য এখানে একটা প্রাবল্য বের করা যাবে, এই ফিল্ড ক্রিয়েটরের জন্য এখানে একটা প্রাবল্য বের করা যাবে, এবং এই ফিল্ড ক্রিয়েটরের জন্য এখানে একটা প্রাবল্য বের করা যাবে, তাই না? আচ্ছা, এখন আলটিমেটলি এখানে তাহলে কয়টা প্রাবল্য ক্রিয়েট হবে? 3টা,
তাই না? কোনো বিন্দুতে যদি, এটা আমরা শিখে আসছি ভেক্টর থেকে, যে কোনো বিন্দুতে যদি একাধিক প্রাবল্য ক্রিয়াশীল হয়, কোনো বিন্দুতে যদি একাধিক প্রাবল্য ক্রিয়াশীল হয়, যেমন এই ডি বিন্দুতে ক্রিয়াশীল হয়েছে, তাই না? এই ডি বিন্দুতে যদি একাধিক প্রাবল্য ক্রিয়াশীল হয়, তবে তবে তখন এই ডি বিন্দুতে তোমাকে শুধু প্রাবল্য বের করলে হবে না, বের করতে হবে হচ্ছে লব্ধি প্রাবল্য। কি বের করতে হবে? লব্ধি প্রাবল্য। ঠিক আছে, এটুকু আশা করি সবাই বুঝছি, তাই না? আচ্ছা, আমরা এখন একটু 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 করে এই অঙ্কটা দেখতে থাকি। ঠিক আছে, ধরো আমি তোমাকে বললাম এর জন্য ডি বিন্দুতে প্রাবল্য। ঠিক আছে, এর জন্য ডি বিন্দুতে যে প্রাবল্য, এইটার মানকে আমরা লিখলাম হচ্ছে ই এ। তাহলে বলো তো ভাইয়া, এই ই এর মানটা কত? এই ই এর মানটা হচ্ছে 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ এ ডিভাইডেড বাই আর স্কয়ার। কিউ এ ডিভাইড বাই আর স্কয়ার। এই আর বলতে কি বোঝায়? এই আর বলতে বোঝায় হচ্ছে এই যে ফিল্ড ক্রিয়েটর এবং এই যে টেস্ট চার্জ, এই যে ফিল্ড ক্রিয়েটর চার্জ এবং এই যে টেস্ট চার্জ, এই দুটার মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, ফিল্ড ক্রিয়েটর এবং টেস্ট চার্জের মধ্যবর্তী দূরত্ব। যেহেতু এখানে আমরা র্যান্ডম একটা বর্গ নিচ্ছি বা র্যান্ডম একটা চতুর্ভুজ নিচ্ছি, আমরা ধরে নিলাম এখানে এটার মান হচ্ছে কত? 2 মিটার। ঠিক আছে, কত ধরে নিলাম? 2 মিটার। বা তোমার সুবিধার জন্য আমরা বলে দিলাম যে এখানে সবগুলোর মানই কত? 2 মিটার। দ্যাট ইজ, এটা একটা বর্গ। ঠিক আছে, এটা আমরা বলে দিলাম। আচ্ছা, এখন তাহলে তুমি আমাকে বলো তো, এই সূত্র অনুযায়ী মান বসানো যাবে না? যে এই জিনিসটার ভ্যালু কত, আমরা একটু মানটা যদি বসাই, এই জিনিসটার ভ্যালু কত? এই জিনিসটার ভ্যালু হচ্ছে 9 × 10⁹ ইন্টু এই কিউ এর ভ্যালু কত? কিউ এর ভ্যালু হচ্ছে 5। এই আর স্কয়ারের ভ্যালু কত? 2 তার স্কয়ার, তাই না? আচ্ছা, তাইলে এখান থেকে একটা মান বের হয়ে আসবে, তাই কি না? ধরলাম এই মানটা আমরা জানি না, আমরা এখানে এইরকম একটা বক্স দিয়ে রেখেছিলাম, এটা ক্যালকুলেট করে তুমি বের করতে পারবা, তাই না? আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে প্রাবল্যের একক হচ্ছে নিউটন পার কুলম্ব, তাই তো? আচ্ছা, এখানে এই মান বের করতে পারাটা আসলে মেইন বিষয় না। মান বের করা ছাড়াও এখানে আরেকটা মেইন বিষয় হচ্ছে দিকটা ব্যাখ্যা করা। ঠিক আছে, দিকটা ব্যাখ্যা করা এখানে অনেক ভাইটাল একটা বিষয়। ঠিক আছে, তো দিক ব্যাখ্যা করা আসলে একবারে সহজ। কিভাবে? তুমি চিন্তা করে দেখো তো, এটা একটা প্লাস চার্জ না? এখানে যখন 1 কুলম্ব স্থাপন করছে, এটা একটা প্লাস চার্জ না? দুটো প্লাস চার্জ। এখন দুটো প্লাস চার্জ পরস্পরকে কী করবে? বিকর্ষণ করবে। কি করবে? বিকর্ষণ করবে। আচ্ছা, তাহলে তুমি পেয়ে গেছো এই যে প্রাবল্যটা এখানে ক্রিয়াশীল হচ্ছে, সেই প্রাবল্যটা কোন ধরনের প্রাবল্য? প্রাবল্যটা হচ্ছে বিকর্ষণধর্মী প্রাবল্য। ঠিক আছে, আচ্ছা, এখন এই যে বিকর্ষণধর্মী প্রাবল্য, সেটা কোন দিকে ক্রিয়াশীল? কোন দিকে ক্রিয়াশীল এটাও বের করা সহজ। এটা আমি বের করতাম কেমনে? বিকর্ষণ। তো বিকর্ষণটা কে কারে করবে? সবসময় মনে রাখবা, মোটা মানুষ পাতলা মানুষের বিকর্ষণ করে। ঠিক আছে, অথবা মোটা মানুষ পাতলা মানুষের আকর্ষণ করে। ঠিক আছে, সবসময় কাজটা করে কে? মোটা মানুষ। তো এখানে মোটা মানুষ তো না, মোটা চার্জ। ঠিক আছে, তাহলে এখানে বিকর্ষণ আমরা বুঝে গেছি, দুইজন যেহেতু প্লাস, তাহলে বিকর্ষণ। কে কারে বিকর্ষণ করবে? মোটায় পাতলারে বিকর্ষণ করবে। মোটায় পাতলারে কোন দিকে বিকর্ষণ করবে? এই সরলরেখা বরাবর নিচের দিকে বিকর্ষণ করবে, তাই না? বিষয়টা সরলরেখা বরাবর নিচের দিকে বিকর্ষণ করবে, তাই তো বিষয়টা? আচ্ছা, তাহলে আমরা ধরে নিলাম এই যে এই বিকর্ষণটা হচ্ছে এই বরাবর। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটার নাম আমরা দিলাম কত? বিকর্ষণটা করতেছে বিকর্ষণের প্রাবল্য। এই বিকর্ষণের প্রাবল্যের মানটা কত? মানটা হচ্ছে ই এ। ঠিক আছে, ই এ। আচ্ছা, আমরা একটু দিকটা লিখে দিই। দিকটা হচ্ছে কোন দিকে? দিকটা হচ্ছে এ হতে ডি এর দিকে। এ হতে ডি এর দিকে। কোনো কোয়েশ্চেন আশা করি এখানে নাই, তাই না? আচ্ছা, ঠিক একইভাবে আমি এখন এত ডিটেলস লিখবো না। ঠিক একইভাবে এই সি বিন্দুর জন্য আমরা কি প্রাবল্য নির্ণয় করতে পারি না? এখানে অবশ্যই পারি। সি বিন্দুর জন্য প্রাবল্য, সেটার নাম আমরা দিলাম কি? সেটার নাম আমরা দিলাম হচ্ছে ইসি। ঠিক আছে, এই ইসি এর ভ্যালুটা কত? এই ইসি এর ভ্যালুটা হচ্ছে আগের মতোই 9 × 10⁹। উপরে কি হবে? এখানে আগে ছিল কিউ এ, তাই না? আর এখন কি হবে? কিউসি মানে কত? 7 ডিভাইডেড বাই
দূরত্ব, এখানেও ফিল্টার আর টেস্ট চার্জের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2, দ্যাট ইজ 2 স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানেও একটা ভ্যালু বের হবে, ক্যালকুলেট করলে তুমি পারবে করতে, তাই না? আচ্ছা এটাতেও যদি আমি তোমাকে কোয়েশ্চেন করি, কোয়েশ্চেনটা হচ্ছে গিয়া দিক কোন দিকে, প্রাবলের মান তো বের করে ফেললাম, প্রাবলের দিক কোন দিকে, তো খুবই সহজ। তুমি একটা কাজ করো, তুমি এখানে ভিডিওটা পজ করে ফেলো, পজ করে নিচে চিন্তা করো দিক কোন দিকে। ঠিক আছে, আচ্ছা চিন্তা করলে তুমি অবশ্যই বের করতে পারবা। ঠিক আছে, দেখো এখানে দিকটা কোন দিকে অ্যাকচুয়ালি সেম, এটাও প্লাস এটাও প্লাস, যেহেতু দুইটাই প্লাস তাহলে এখানে কি হবে, এখানে একটা বিকর্ষণ হবে। কি হবে? বিকর্ষণ। এখন এখানে যে বিকর্ষণটা হবে, এই বিকর্ষণটা কে কারে করবে? মোটাই পাতলারে, মোটাই পাতলারে। তাহলে বিকর্ষণটা হবে এই যে সি থেকে ডি বরাবর, সি থেকে আলহামদুলিল্লাহ সি থেকে ডি বরাবর, তাই না? আচ্ছা তাহলে এই ভ্যালুটা কত? এই ভ্যালুটা হচ্ছে আমরা বললাম হচ্ছে এই ভ্যালুটা হচ্ছে ইসি। ঠিক আছে, এই ভ্যালুটা কত? ইসি। ফাইন। এখন তুমি চিন্তা করে দেখো তো, এই দুইজনে মিলে কি একটা লব্ধি প্রাবল্য ক্রিয়েট করছে না? এখানে এই দুজনের জন্য যে লব্ধি প্রাবল্য ক্রিয়েট হবে, সেই লব্ধি প্রাবল্যের সাথে এই তৃতীয় যে বিটা আছে, চার্জটা আছে, সেই তৃতীয় চার্জের প্রাবল্যর যদি আমরা একটা ক্যালকুলেশন করি, তাহলে আমরা এখানে ওভারঅল লব্ধি প্রাবল্যটা পাই যাবো। আচ্ছা তুমি আপাতত এটা বাদ দিয়ে দাও, এই বিটা চিন্তা করিও না, তুমি আপাতত এখানে বলো এই ইসি এবং এই ইএ, এই দুজনের লব্ধি প্রাবল্য কত? এই দুজনের লব্ধি প্রাবল্য, এটা তো তুমি ভেক্টর চ্যাপ্টার থেকে শিখে আসছো যে এই দুজনের লব্ধি প্রাবল্য হবে হচ্ছে এরকম মাঝখান দিয়ে কোনো একটা জায়গায়, তাই না? মাঝখান দিয়ে কোনো একটা জায়গায় আমরা ধরে নিলাম এটা হচ্ছে কত? E1। কত? E1। আচ্ছা যদি এটা E1 হয়, তাহলে এই E1 এর মানটা বের করার কোনো বিষয় কিনা, ব্যাপার কিনা? ব্যাপার না। কেন ব্যাপার না? এই E1টা হচ্ছে গিয়া কত? ভেক্টর চ্যাপ্টার থেকে শিখে আসছি, তাই না? এই E1টা হচ্ছে গিয়া রুট ওভার এই যে ইসি স্কোয়ার প্লাস ইএ স্কোয়ার, ইসি স্কোয়ার প্লাস ইএ স্কোয়ার প্লাস 2 ইসি ইএ কজ, এই যে এই অ্যাঙ্গেলটা, দুইটা ইসি এবং ই এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, ইসি এবং ই এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত দেখাই যাচ্ছে? 90 ডিগ্রি। আর তুমি তো জানো কজ 90 ডিগ্রি মানে 0, কজ 90 ডিগ্রি মানে যদি 0 হয় তাহলে এখানে আসলে কোনো ভ্যালু বসবে না, দ্যাট ইজ 0। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি চিন্তা করে দেখো তো তোমার E1 এর ভ্যালু আসবে কিনা? অবশ্যই আসবে। ঠিক আছে, এবং এখান থেকে তুমি আরেকটা বিষয় তুমি বের করে ফেলতে পারবা, সেটা হচ্ছে এই E1 কোন দিকে ক্রিয়াশীল, E1টা কোন দিকে ক্রিয়াশীল সেটাও কিন্তু তুমি বের করে ফেলতে পারবা। কীভাবে বের করে ফেলতে পারবা? তুমি শিখে আসছো যে ট্যান থিটা, ধরো আমরা এই অ্যাঙ্গেলটা বের করতেছি, ধরো আমরা এই অ্যাঙ্গেলটা বের করতেছি, অথবা তুমি চাইলে ই এর সাথে অ্যাঙ্গেল বের করো, সেটা তোমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, তুমি এটাও বের করতে পারো, সমস্যা নেই তো। আচ্ছা আমরা ই এর সাথে বের করি, সমস্যা নেই। ঠিক আছে, ই এর সাথে বের করলাম। আচ্ছা এটাকে আমরা ধরলাম কি? ট্যান থিটা। তাহলে এটা তো ছোটবেলা ভেক্টর চ্যাপ্টার থেকে শিখে আসছো যে যার সাথে অ্যাঙ্গেল সে আসলে সিঙ্গেল, তাই না? আচ্ছা যার সাথে অ্যাঙ্গেল সে আসলে সিঙ্গেল মানে কি? সে আসলে হচ্ছে ভেক্টরের সূত্রটাই, সে আসলে হচ্ছে একলা। ঠিক আছে, ই এটা একলা প্লাস এখানে কি আসবে? ইসি, ইসি সাইন। চিন্তা করে দেখো তো, এই দুটো ফ্যাক্টর মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফা না? আলফা মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। এখানেও তো ইসি কজ 90 ডিগ্রি। এই জায়গাটা তুমি যদি ক্যালকুলেট করো তাহলে এখান থেকেও তোমার কিন্তু একটা থিটার ভ্যালু বের হয়ে আসবে, তাই না? এই থিটার ভ্যালুটা হচ্ছে ইসি ডিভাইডেড বাই ই এ। দেখো তুমি বুঝছো কিনা এইটুকু? আচ্ছা এটুকু তোমাকে কিন্তু বুঝতে হবে, এটুকু তুমি যদি না বুঝো তাহলে কিন্তু তুমি পরের অংশটুকু পারবা না। ঠিক আছে, এটুকু বুঝছো কিনা? বুঝছো? আচ্ছা এটুকু যদি বুঝে থাকো, এখন একটা বিষয় চিন্তা করো, এটুকু যদি বুঝে থাকো তাহলে একটা বিষয় চিন্তা করো। আচ্ছা এখন এই যে E1টা, এই E1 এর মধ্যে কিন্তু অলরেডি দুইটা প্রাবল্য ঢুকে গেছে, এই দুটা প্রাবল্য এই যে ইএ এবং ইসি ঢুকে গেছে। এখন তাহলে ইএ ইসি ইভি মিলে যে লব্ধি প্রাবল্য তৈরি করতো, সেটাই তো আমার ডিবিন্দিত প্রাবল্য ছিল। ইএ ইসি ইভি মিলে যে লব্ধি প্রাবল্য তৈরি করতো সেটার নামে কি ছিল? আমার ডিবিন্দুর লব্ধি প্রাবল্য, তাই না? আচ্ছা তো এই কথাটাকে আমরা একটু মডিফাই করে ফেললাম। কীভাবে মডিফাই করে ফেললাম? ইএ আর ইসির জন্য একটা লব্ধি প্রাবল্য তুমি পাইছো না? পাইছো কি না? পাইছো। তাহলে ইএ এবং ইসির জন্য যে লব্ধি প্রাবল্যটা তুমি পাইছো,
সেই লব্ধি প্রাবল্যের সাথে তুমি যদি ইভিটার একটা ক্যালকুলেশন চেক করো, কার ইভিটার একটা ক্যালকুলেশন চেক করো, তাহলেই তুমি কিন্তু ওভারঅল ডি বিন্দুতে লব্ধি প্রাবল্য পাই যাবা, তাই না বিষয়টা? আচ্ছা, তাহলে এখানে আমরা আগে একটা কাজ করি। আমরা যে কাজটা করি সেটা হচ্ছে গিয়া এই যে বি বিন্দুর জন্য যে লব্ধি প্রাবল্যটা ক্রিয়েট হয়েছে সেটা আমরা একটু বের করার চেষ্টা করি, সেটা কোন দিকে হবে না হবে এটা একটু বের করার চেষ্টা করি। এটা তো বুঝাই যায়, এটা এই রেখা বরাবর হবে, কর্ণ বরাবর হবে, তাই না? এই কর্ণ বরাবর হবে। আচ্ছা, আমরা ধরে নিলাম এই বরাবর এই ভ্যালুটা কত, ইভি, ঠিক আছে? এবং মজার বিষয় হচ্ছে তুমি এই ইভি বের করা অলরেডি শিখে ফেলছো। কেমনে শিখে ফেলছো? এই যে ভাইয়া, এই যে আমরা এতগুলো মান বের করে আসছি, সেম সিস্টেম, সেম, ঠিক আছে? এই ইভি এর ভ্যালুটা হচ্ছে 9 × 10⁹। চার্জের মান কত, 6, এবং এই দূরত্বটা কত, এর কি কর্ণ না? আর টু স্পেসিফিক হলো বর্গের কর্ণ না? বর্গের কর্ণের সূত্র কি? বর্গের কর্ণের সূত্র হচ্ছে √2a, √2a। তাহলে এখানে কত হবে? এ মানে এক বাহু ছিল, তাহলে এখানে হবে হচ্ছে 2√2। আচ্ছা, 2√2 যদি হয় তাহলে এটা হচ্ছে 2√2 তার হোল স্কোয়ার, তাই তো বিষয়টা? তাহলে এখান থেকে কার মান বের হয়ে চলে আসবে, ইবি, কার মান বের হয়ে চলে আসবে, ইবি। এবং মজার বিষয় হচ্ছে এই ইবিটা কোন বরাবর ক্রিয়াশীল? ইবিটা কিন্তু বিডি বরাবর ক্রিয়াশীল। কোন বরাবর ক্রিয়াশীল? বি হতে ডি এর দিকে ক্রিয়াশীল, তাই না? বি হতে ডি এর দিকে ক্রিয়াশীল। এখন হচ্ছে আমার ডি বিন্দুতে ওভারঅল যে ভ্যালুটা সেটা বের করার পালা, তাই না? ডি বিন্দুতে ওভারঅল যে ভ্যালুটা আছে সেটা বের করার পালা। তো এটা আমরা বের করবো কেমন? আমরা একটা কাজ করি, আমরা ছবিটা একটু অন্যদিকে সরাই দিব আর কি, ঠিক আছে? এই ছবিটা আমরা একটু সরাই, জায়গা বের করি, ঠিক আছে? এই ছবিটা আমরা একটু সরাই দিলাম। আচ্ছা, দেখো এখন তোমার কাজ কি? এখন তোমার কাজ হচ্ছে এই যে E1 আছে এবং এই যে EB আছে, এই দুজনের লব্ধি প্রাবল্য বের করা। এই দুজনের লব্ধি প্রাবল্য কি ওভারঅল ডি বিন্দুতে লব্ধি প্রাবল্য না? কেন ডি বিন্দুতে লব্ধি প্রাবল্য? ডি বিন্দুতে লব্ধি প্রাবল্য মানে হচ্ছে ই এর প্রভাবে প্রাবল্য, ইভির প্রভাবে প্রাবল্য, ইসির প্রভাবে প্রাবল্যর যে সামগ্রিক সমষ্টি আছে, লব্ধি সমষ্টি যেটা আছে সেটা। এখন এই তিনজনের সামগ্রিক সমষ্টি মানে কি এটাই বোঝায় না E1 এবং EB এর লব্ধি প্রাবল্য, তাই কি না? তো E1 EB এর লব্ধি প্রাবল্য তুমি বের করো কেমনে? এটাও ভেক্টর কেমনে? চিন্তা করে দেখো তো, এই E1 EB এর লব্ধি প্রাবল্যটা আমরা যদি একটু এই জিনিসটাকে একটু বড় করে দিই, এটাকে আমরা একটু বড় করে দিই, এই লব্ধি প্রাবল্যটা বের করার উপায় কি? এই লব্ধি প্রাবল্য বের করার উপায় ভেক্টর। এবং এই লব্ধি প্রাবল্য কোন দিকে ক্রিয়াশীল হবে? এই লব্ধি প্রাবল্য ক্রিয়াশীল হবে হচ্ছে, দেখো তো, এই লব্ধি প্রাবল্য ক্রিয়াশীল হবে কোন দিকে? এই লব্ধি প্রাবল্য ক্রিয়াশীল হবে হচ্ছে এই যে নীলকালি যেদিকে গেছে সেদিকে, তাই না? মাঝখানে কোনো একটা জায়গা দিয়ে, তাই না? তাহলে এইখানে যে ভ্যালুটা বাইট হবে সেটাই কি আমার অ্যাকচুয়ালি ইডি এর মান কিনা, ডি বিন্দুতে লব্ধি প্রাবল্য কিনা? অবশ্যই, ঠিক আছে, ডি বিন্দুতে লব্ধি প্রাবল্য। এখন এই ডি বিন্দুতে লব্ধি প্রাবল্য বের করতে গেলে তোমাকে কিন্তু ভাইয়া, ডি বিন্দুতে লব্ধি প্রাবল্য বের করতে গেলে তোমাকে কিন্তু এই অ্যাঙ্গেলটা জানতে হবে, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটা না জানলে তুমি কিন্তু লব্ধি প্রাবল্য বের করতে পারবে না, তাই না? এই অ্যাঙ্গেলটার মান কত? ধরে নাও এই অ্যাঙ্গেলের নাম হচ্ছে বিটা। কত? বিটা। তো এই বিটার মান বের করতে হবে। বিটার মান বের করা একবার ইজি। কেমনে ইজি? একবার ইজি। কেমনে ইজি? এই যে দেখো, কেমনে ইজি? এই যে এই অ্যাঙ্গেলটা তুমি চিনো কিনা? এই অ্যাঙ্গেল যদি তুমি চিনো তাহলে তুমি পাইটা যাবা। কেমনে পাইটা যাবা? দেখো, এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল মিলে কিন্তু 90 ডিগ্রি, এবং এই কর্ণ কিন্তু ঠিক মাঝ বরাবর আসবে। ঠিক মাঝ বরাবর আসছে মানে কি? তার মানে এটা হচ্ছে 45 ডিগ্রি, তাই না? তাহলে এটা তো বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ হলে এটাও কত? 45 ডিগ্রি, ঠিক আছে? 45 ডিগ্রি। এখন আমাকে বের করতে হবে কোন অ্যাঙ্গেলটা? আমাকে বের করতে হবে হচ্ছে এই লাল বিটা। এই যে লাল বিটাটা আছে, এই লাল বিটা, ঠিক আছে? এই যে লাল বিটাটা। এখন এই লাল বিটা বের করার উপায় কি? উপায় হচ্ছে এই যে এই টোটাল ভ্যালুটা কত? এই টোটাল ভ্যালুটা হচ্ছে থিটা, ঠিক আছে? টোটাল ভ্যালুটা কত?
থিটা। এবং এই যে এই হলুদ ভ্যালুটা কত, 45 ডিগ্রি। এখন আমাদেরকে কি বের করতে হবে, এই ভিটার ভ্যালুটা বের করতে হবে, ঠিক আছে। তো এই ভিটার ভ্যালুটা বের করা আসলে সহজ। কেমনে সহজ, তুমি একটা বিষয় চিন্তা করে দেখো তো, যে তুমি এই ভিটার ভ্যালু বের করবা মানে এই অংশটুকু বের করবা। এখন এই অংশটুকু বের করবা কেমনে, তুমি এই যে পুরো অংশটা দ্যাট ইজ থিটা, এই থিটা থেকে এখানে যে থিটা দেয়া আছে, এই যে এখানে যে থিটা দেয়া আছে, এই থিটা থেকে তুমি যদি এই যে 45 ডিগ্রি আছে না, এই থিটা থেকে তুমি যদি এই 45 ডিগ্রি বিয়োগ দিয়ে দাও, তাহলে কি তুমি এই লাল অংশটুকু পাওয়া যাবে না। থিটা থেকে তুমি যদি 45 ডিগ্রি বিয়োগ দিয়ে দাও, তাহলে তুমি কোন অংশটুকু পাওয়া যাবা, বিটা অংশটুকু পাওয়া যাবা, বিটা অ্যাঙ্গেলটা পাওয়া যাবা, তাই না। আচ্ছা, তোমাকে কি বলছি, তুমি যদি এই পুরা থিটা অংশ থেকে এই 45 ডিগ্রি হলুদ কালির অংশটা বিয়োগ দিয়ে দাও, তাহলে তুমি এই লাল কালির অংশটুকু পাই যাবে, ঠিক আছে, লাল কালির অংশটুকু পাওয়া যাবে। আচ্ছা, যদি এটুকু পাও তাহলে বিটার ভ্যালু পাওয়া গেছো। এখন বিটার ভ্যালু পাওয়া গেছো মানে কি, তুমি আসলে এই ইডির মান বের করে ফেলতে পারবা, ইডির মান বের করে ফেলতে পারবা। কিভাবে পারবা, আমরা এই কাজটা করে দেখাই। এই যে ইডি মানে কত, তখন ইডি মানে হচ্ছে, ইডিটা ক্রিয়েট হবে কার জন্য, ইডি ক্রিয়েট হবে এই E1 এবং এই ইবি এর জন্য, তাই না। তাহলে এটা হচ্ছে E1 স্কয়ার ইবি স্কয়ার টু E1 ইবি কস এদের দুজনের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, বিটা, ঠিক আছে। তাহলে এখান থেকে কি বের হয়ে আসবে, ইডির মানটা বের হয়ে আসবে। এখান থেকে কার মান বের হয়ে আসবে, ইডির মান বের হয়ে আসবে, ঠিক আছে। আচ্ছা, এটা আসলো, ঠিক আছে, ইডির মান। তারপরে তুমি যদি চাও এই যে ইডি কোন দিকে গেছে সেটা বের করতে, সেটাও তুমি বের করতে পারবা। কেমনে বের করতে পারবা, তুমি একটা বিষয় চিন্তা করে দেখো না, তুমি যেহেতু এই বিটার মান জানো, ঠিক আছে, তাহলে ই এর সাপেক্ষে সে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে সেটা বসাতে পারবা না। ই এর সাপেক্ষে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে সে, ই এর সাপেক্ষে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে, এটা বের করবো কেমনে, বের করতে পারবা। বের করতে পারবা কেমনে, তোমাকে একটা ছোট্ট জিনিস আমি বলে দিই। তুমি সবার আগে একটা কাজ করো, তুমি এখানে একটা অ্যাঙ্গেল বের করে নাও, এই যে পিচ্চি অ্যাঙ্গেলটা বের করে নাও, ঠিক আছে। ধরো এই পিচ্চি অ্যাঙ্গেলের নাম হচ্ছে গামা, ঠিক আছে। এই যে পিচ্চি অ্যাঙ্গেল, এই পিচ্চি অ্যাঙ্গেলটা বের করে নাও। ধরে নাও এই পিচ্চি অ্যাঙ্গেলের নাম কি, এই পিচ্চি অ্যাঙ্গেলের নাম হচ্ছে গামা। তাহলে গামা তুমি বের করবা কেমনে, গামা বের করবা যে গামাটা আছে কার সাথে, ইবির সাথে, ওই যে একটু আগে শিখছি, যার সাথে আছে সে হচ্ছে সিঙ্গেল, ঠিক আছে। তাহলে গামা এটা বের করবো কেমনে, বের করবো হচ্ছে যার সাথে আছে সে হচ্ছে সিঙ্গেল আর অন্যজন হচ্ছে মিঙ্গেল, ঠিক আছে। E1 cos বিটা E1 sin বিটা, তাই না। তো এটা থেকে তুমি কার মান বের করে ফেলতে পারবা, গামায়ের মান, কার মান বের করে ফেলতে পারবা, গামায়ের একটা ভ্যালু বের করে ফেলতে পারবা। এখন তুমি ঠান্ডা মাথায় চিন্তা করো, তুমি যদি গামায়ের ভ্যালু বের করে ফেলতে পারো, তাহলে আসলে ই এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আসছে সেটাও তুমি বের করে ফেলতে পারছো। কেমনে, এই যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আসছে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে আসছে এটা তুমি বের করে ফেলতে পারছো কেমনে, এই যে এই অ্যাঙ্গেলটায় আসে না, হ্যাঁ এই অ্যাঙ্গেলটায় আসে না, তো এই অ্যাঙ্গেল কত, এই অ্যাঙ্গেল হচ্ছে 45 ডিগ্রি প্লাস এই যে এই অংশের মান হচ্ছে গামা, 45 প্লাস গামা। তাহলে ই এর সাথে কত ডিগ্রি করে আসছে, ই এর সাথে ইডি এর কোণ। তোমাকে বলে রাখি ই এ হচ্ছে এই যে এটা, আর ইডি হচ্ছে ফাইনাল অবধি। তো ফাইনাল অবধির কোণ তুমি বের করতে পারো, কেমন বের করতে পারো, 45 প্লাস গামা, 45 প্লাস গামা। দেখো আমি মেবি তোমাকে কনসেপ্ট বুঝাই ফেলতে পারছি, যদি কনসেপ্ট বুঝাইতে পারি তাহলে এখন তুমি এখানে মান টান বসায় বসে অঙ্ক করো, মান বের করে অঙ্ক করো, বা এই রিলেটেড প্রবলেম তুমি একটু বই থেকে খুঁজে বের করে সেই বইয়ের কোয়েশ্চেনগুলো সলভ করে ফেলো, তাহলেই তোমার এই আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে।